আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বিরোধিতা না থাকলে আরশোলারা কিন্তু জন্ম নেবেই। বাংলায় সরকারে বিজেপি বিরোধিতায় খেয়ে এক অদ্ভুত সময় কাটছে আমাদের এই বাংলায়। আমরা গর্ব করতাম আমাদের শিক্ষা দীক্ষা সংস্কৃতি আর আমাদের রাজনৈতিক সচেতনতা নিয়ে, তো 10-এর উপরে 17 কাটি গর্ব ছিল আমাদের। সেই বাংলাতে পৃথিবীর একমাত্র সরকার চলছে যেখানে বিরোধী দল বিধানসভাতে কথা বলার পরে সরকারি দল হাততালি দিচ্ছে। বিরোধী দলনেতা ভবানী ভবনে গিয়ে দলের নেতার কেচ্ছা ফাঁস করছেন। বিরোধী দলনেতা সাংবাদিক সম্মেলন ডেকে দলের সর্বভারতীয় সম্পাদকের অর্থনৈতিক কেলেঙ্কারি ফাঁস করে দিচ্ছেন। পৃথিবীর একমাত্র বিরোধী দল বা ব্লক যেখানে চলে গেলেই শাসক দলের তরফে অন্তত জেলে পুরে না রাখার, অন্তত নতুন করে মামলা না দেবার, অন্তত রাস্তায় ঘাটে মারধর না করার, অন্তত ঘর থেকে বের করে ডিম ছুঁড়ে না মারার গ্যারান্টি দিয়ে রেখেছেন। একে মোদিজির গ্যারান্টি না বললেও মুখ্যমন্ত্রীর গ্যারান্টি তো বলাই চলে। অথচ রাজ্যে একদল ক্ষমতায় এসেছে 45% ভোট পেয়ে, সম্মিলিত বিরোধীদের ভোট এখনো 55%। সরকারে থাকা শাসক দল আপাতত নিশ্চিন্তেই আছেন। বিরোধিতায় কুণাল ঘোষ, বিরোধিতায় নওশাদ সিদ্দিকী, দুজন কংগ্রেসের এমএলএ আর একজন সিপিএম এর। গল্প শেষ। রাজ্যে রাজনৈতিক পালাবদল হলো আমাদের কাছে আচমকা, অপ্রত্যাশিত মনে হলো। এমন তো নয় যে পালাবদল হবেই না, চিরটা কাল একটা দল শাসন চালিয়ে যাবে, সে তো কোনো গণতন্ত্র হতে পারে না। তো সেই কালের নিয়ম মেনেই পালাবদল হয়েছে। এসআইআর ছিল, 25-30 লক্ষ মানুষের ভোট বাতিল ছিল তো কাউন্টিং এর দিনে কিছু ঘটনা, কিন্তু সেগুলোও তো রাজনৈতিক দাবারি চাল। ক্ষমতা থাকলে সেদিনই রাস্তায় বসে যেতেন মমতা বন্দ্যোপাধ্যায় বা বাম বিপ্লবী নেতারা। 30 লক্ষ ভোট বাতিল চলবে না, তা নিয়ে আমরা ভোট হতে দেব না। কেন রাস্তায় বসেননি? তৃণমূল ভেবেছিল এরপরে আমরাই আসবো, বামেরা ভেবেছিল এবারে তো ডিসিসিভ ফ্যাক্টর আমরাই, জনা 30-40 নিয়ে পূর্ণ কর্তৃত্ব। কংগ্রেসও সেরকম, সেটা তো হয়নি, এসেছে বিজেপি। কিন্তু তারপরে রাজ্য জুড়ে হকার উচ্ছেদ হয়েছে, করা গেছে একটা যন্তর মন্তর, বাধ্য করানো গেছে সরকারকে, বলানো গেছে যে না ভাঙা যাবে না। মোটের ওপরে কাজ ছেড়ে তারা এখন অ্যাসেস করছেন। আমার কাছে যা খবর তাতে পুজো মিটলেই আবার নতুন করে ফেলে রাখা কাজ শেষ করা হবে। হ্যাঁ, মিছিল হয়েছে কটা বাধা দেবার ঘটনাও ঘটেছে। হ্যাঁ, সেগুলো সবই করেছে বামেরাই, কারণ তখন তৃণমূল তার দল নিয়ে কি করবে তাই ভেবে উঠতে পারছিল না। সকালে যে নতুন কমিটির কথা ঘোষণা হয়েছে, বিকেলে তারা ঋতপন্থী হয়ে গেছে। বিকেলে যিনি এসে মমতার হাত ধরে কত কথা বলে গেলেন, তিনি পরের দিন বিদ্রোহী। নেই তো ঋতব্রতদের সঙ্গে তৃণমূলের সমর্থক কর্মীরা, কিন্তু তারা রাস্তায় নামবেন কি করে? চলছে মারধর আর ডিম থেরাপি। হ্যাঁ, মিডিয়াও এখন এই নোংরামুখে থেরাপিই বলছে। কাজেই ঘরের প্রতিটা দেওয়ালে মমতার সঙ্গে ছবি, অভিষেকের সঙ্গে ছবি, কিন্তু আশিস ব্যানার্জি যোগ দিলেন ঋত তৃণমূলে। ওদিকে বাংলার বিবেক কণ্ঠস্বর শ্রমিক ভট্টাচার্য বারবার বলে চলেছেন এটা নাকি বাংলার সংস্কৃতিই নয়। আফটারঅল মুখ্যমন্ত্রী তার গাড়িতে গোবর কাদা ছোড়া, ডিম ছোড়াটা কোনো সংস্কৃতিই নয়, গুন্ডামি। কিন্তু তিনি বলেই যাচ্ছেন, ওদিকে যা হবার তা হয়েই যাচ্ছে। জানি না এটা গট আপ গেম কিনা, নাকি উনি কেবলই বিবেকের ভূমিকায় বিবেকের ভূমিকায় অভিনয় করে যাচ্ছেন, জানি না কি। উনি বলছেন এগুলো উচিত নয়, কিন্তু দল সেটাই করে যাচ্ছে, দলের কর্মীরা সেটাই করে যাচ্ছে একেবারে লাগাতার। প্রতিদিন উনিও বলছেন, প্রতিদিন ঘটনাও ঘটছে। ধর্ষণের অভিযোগ এলো স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে, সেই অভিযোগকারী নিয়েই জানিয়ে দিলেন না এমন কিছু হয়নি। ক্ষমতা চলে যাবার 3 দিনের মধ্যে রাজ্যের সংস্কৃতি জগতে সবচেয়ে বড় ভিলেনের জামিন হলো নিঃশব্দে। তৃণমূল জামানাতে সব থেকে বেশি অভিযোগ যাদের নামে, দুর্নীতির সবচেয়ে বড় দায় যাদের, সেই তারা একেবারে এক কঠিন সুরক্ষা কবচ নিয়ে জেল হাজত এড়ালেন। কদিনের মধ্যে গোডাউন ভাঙলো, গত পরশু আগুন লাগলো নিউ মার্কেটে, এলাকার হোটেলে। মেয়রের নামে কোথাও কোনো কথা শুনেছেন? কোনো অভিযোগ না, শুনেননি। মানে এক ব্যবস্থা করা হলো যাতে মূল বিরোধী দল, যারা মানুষের 41% সমর্থন পেয়েছিল, যাদের 80 জন এমএলএ ছিল, যাদের মাথায় এক ফায়ার ব্র্যান্ড লিডার ছিলেন, সেই বিরোধী দলকে তাদেরই খোঁড়া গর্তে ফেলে অকেজো করে রাখা হলো। এক বিরোধী দল যা আসলে বিরোধী নয়, এক বিরোধী দলনেতা যিনি মুখ খুললেই সরকারের থাকা শাসক দলের আমোদ হয়, মজা হয়। কংগ্রেস রাজ্যের এদিকে ছুটছে ওদিকে ছুটছে, কিন্তু ওই ছোটটুকুই সার।
কোথাও কোনো সারা শব্দ নেই, 2-4-5 জন যোগদান ইত্যাদি কোনো প্রভাবই ফেলে না, যদি না একটা দল মানুষের কাছে প্রয়োজনীয় ভরসাস্থল হয়ে ওঠে। দেশের অন্য প্রান্তে দেখুন না, কংগ্রেস তো খুঁজে পেয়েছে তাদের সমর্থন, রাহুল গান্ধী যাচ্ছেন, মনে হচ্ছে পিএম ইন ওয়েটিং। হ্যাঁ, দিল্লির সাংবাদিকরা বলা শুরু করেছেন রাহুল আজ নয়তো কাল প্রধানমন্ত্রী হচ্ছেন। আর এখানে কংগ্রেসের ধারণা তারা সংখ্যালঘু ভোট পেয়েই যাবে, তারা বিজেপি বিরোধী ভোট পেয়েই যাবে। একই অবস্থা বামেদের, তারা আছেন রাস্তায়, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই, ব্যাস এই পর্যন্ত। বিজেপি বিরোধী 55% ভোটের বিরাট অংশ তারা পেয়ে যাবেন, এরকম দিবাস্বপ্ন না দেখাই ভালো। আইএসএফ তারা তার নিজস্ব ডেরাতে আছে, বড়জোর 2-4টে পকেট, কিন্তু আদতে ওই ভাঙড়, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার কিছু সংখ্যালঘু অঞ্চলেই নড়াছড়া। এবং এরকম একটা সময় ভারী নিশ্চিন্ত রাজ্য বিজেপি এবং বিজেপির সরকার। কিন্তু এই বিরোধী শূন্য অবস্থা, এই শূন্যতার মধ্যেই কিছু অশনি সংকেত আছে, বেশ কিছু সিগন্যাল আসছে যা বিজেপিকে খুব কম সময়ের মধ্যেই এক সাংঘাতিক বিপদে ফেললেও ফেলতে পারে। এবং সেই রাজনীতিটাই আমরা দেখলাম সারা দেশে। নরেন্দ্র মোদী, অমিত শাহ ভেবেছিলেন বিরোধিতা মানে কংগ্রেস, রাজীব গান্ধী, দক্ষিণের কিছু নেতা, সমাজবাদী দল আর কিছু আঞ্চলিক দল যাদের রাজনৈতিক ক্ষমতা আপাতত বেশ দুর্বল। তারাও এক ইডি, সিবিআই, ভিজিলেন্স ইত্যাদি দিয়ে দল ভাঙিয়ে সমর্থন বাড়িয়েই চলেছিলেন। মাটিতে হিসেব আলাদা, মানুষ ভোট দিচ্ছে বিজেপি বিরোধীদেরকে, ওদিকে সংসদে হিসেব আলাদা হয়ে যাচ্ছে। দল ভাঙিয়ে সেই তারাই হয়ে উঠছেন বিজেপি বা এনডিএ। এমন একটা অবস্থা তৈরি করেই ফেলেছিলেন যখন মনে হচ্ছিল সংবিধান সংশোধন, ডিলিমিটেশন বিল, এক দেশ এক ভোট বিল এসব এখন শুধু সময়ের অপেক্ষা। আমরা তো ভেবেইছিলাম যে সেটা এই বাদল অধিবেশনেই পাশ হয়ে যাবে, কিন্তু বাস্তবে হলো কি, 12 বছরে এই প্রথম রাস্তার আন্দোলনের ফলে একজন ক্যাবিনেট মন্ত্রী, তাও আবার ধর্মেন্দ্র প্রধানের মতো একজনকে পদত্যাগ করতে হলো। একটা পদত্যাগ নয়, সুপ্রিম কোর্টের আদেশে এফআইআর তুলতে হলো, তদন্ত কমিটি তৈরি করতে হলো। আর সবচেয়ে বড় কথা, প্রধানমন্ত্রীর এতদিন ধরে কিউরেটেড, এতদিন ধরে তৈরি করা একটা ইমেজ চুরমার হয়ে গেল। আমরা স্বাধীনতার পরে কোনো প্রধানমন্ত্রীকে এইভাবে হেনস্থা হতে দেখিনি যা ওনাকে হতে হয়েছে। কতটা খারাপ অবস্থা হলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ ভবনে সবাই ঢুকতে পারছেন না, রাস্তায় যাওয়া বাদ দিন, সংসদ ভবনে সবাই ঢুকতে পারছেন না। এটাই বিরোধিতার রাস্তা বন্ধ করার ফল। বিরোধীরা বহু জিনিস নিয়ে আন্দোলন করেন, মিছিল, মিটিং, সভা সমাবেশ হয়, আর এগুলোর মধ্য দিয়ে মানুষের রাগ, ক্ষোভ, দাবি এই সমস্ত কিছু সামনে চলে আসে, বেরিয়ে আসে মানুষের বিরুদ্ধে, মানুষ বিরুদ্ধে। কিন্তু সংসদে, বিধানসভায় তার প্রতিফলন নেই। আর এখান থেকেই এক বিরোধী শূন্য অবস্থা, কোন ঈশান কোণ থেকে কোন ঝড় বয়ে নিয়ে আসে তা বুঝতে পারা কখনোই সম্ভব না। একজন এলেবেলে নয়, একজন মন্ত্রী শান্তি নয়, দেশের চিফ জাস্টিস বললেন আরশোলা, ব্যাস জন্ম হয়ে গেল এক আন্দোলনে। শুনেছেন কোনোদিন চিফ জাস্টিসের অনুষ্ঠান বয়কট করছে আইন পড়ুয়া ছাত্ররা? শুনেছেন কোনোদিন? ছাত্ররা কোনো দল, কোনো রাজনৈতিক ঝান্ডা ছাড়াই এক আন্দোলন করে দেশের মানুষের কাছে এক আদর্শ হয়ে উঠছে। তাদেরকে কপি করছে, এখানে ওখানে ভুল কপি হলেও কপি করছে, হ্যাঁ দেখলাম আমরা। কিন্তু এখানেই শেষ নয়। এই আন্দোলনের ফল কি নেবে ওই আরশোলা জনতা পার্টি? তারা তো বলেই দিয়েছে তারা নির্বাচনে নামবে না, তারা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। কাজে এই আন্দোলনের পরোক্ষ ফল পাবে সরকার বিরোধী পক্ষ। হঠাৎই রাহুল গান্ধী এত জনপ্রিয় হয়ে ওঠার পেছনে একটা কারণ তো এটাই। ঠিক যেমন আন্না হাজারের আন্দোলনের পরে, দুর্নীতি বিরোধী আন্দোলনে পরে সেদিন বিজেপির পালে আওয়াজ উঠেছিল, ঠিক সেরকম ভাবে এবারে কংগ্রেস এই গোটা তথাকথিত অরাজনৈতিক আন্দোলনের ফসল তুলবেই। হ্যাঁ, এখানেই বিপদ। এক বিরাট সংখ্যক বিরোধী এমএলএ কে পুতুল বানিয়ে রেখে, বিরোধী দলনেতাকে পোষ বানিয়ে রেখে এক বিরোধী শূন্য অবস্থা বেশ মনোহর, ভারী সুন্দর, আরাম লাগে। কিন্তু সেই মনোহর অবস্থাটা যে কোনো সময় ভাঙতে পারে। কেবল এইটুকুর দিকে নজর দিন না, এক প্রবল শক্তিমান রাজ্য সরকারকেও তো 13 জনকে সেদিন ধরে আনার পরে 3 পুরুষকে শিক্ষা দেওয়ার কথা বলার পরেও তাদেরকে ছাড়তে হয়েছে। হ্যাঁ, বিরোধী শূন্য অবস্থা তৈরি করার খানিক চেষ্টা মমতাও করেছেন। বিরোধীদের মধ্যে একটা বড় অংশকে রসে বসে রেখে বেশ কিছুদিন রাজত্ব করেছেন বামেরাও। কিন্তু এই বিরোধী শূন্যতা যে এক ভয়ঙ্কর ব্যাপার তা সেই কবেই বুঝেছিল ইংরেজরা। রাশিয়ান বিপ্লবের পরে বুঝেছিল দুনিয়ার ফ্যাক্টরি শ্রমিক, যে দুনিয়ার যে সমস্ত কলকারখানার মালিকেরা, তারা শ্রমিকদের ইউনিয়ন তৈরি করার পক্ষে কথা বলতে শুরু করেছিল। এক বাক্যে শ্রমিক ইউনিয়নের অধিকার মেনে নিতে শুরু করেছিল, কারণ ফ্যাক্টরি চালাতে গেলে বিরোধিতার একটা মুখ বড্ড দরকার।
অ্যালান অক্টোভিয়ান হিউম বুঝেছিলেন যে ইংরেজ বিরোধিতার একটা সুষ্ঠু প্ল্যাটফর্ম থাকাটা দরকার, একটা দল, কিছু নেতা থাকাটা দরকার। তিনি খোলা চিঠিতে কংগ্রেস তৈরি করার কথা বলেছিলেন, কংগ্রেস দল তৈরি হয়েছিল। আজ শুভেন্দু অধিকারী এক অনন্ত সুখ উপভোগ করছেন বটে, এক অনুগত বিরোধী দলনেতা তৈরি করে, কিন্তু মানুষের বিরোধিতা তো সেই অনুগত বসংবদ জনের হাতে নেই। এই বিরোধী শূন্য অবস্থায় তার যে কোনো সময়ে যে কোনো চেহারায় বেরিয়ে আসতে পারে। একটা স্ফুলিঙ্গ, একটা দাবানলের জন্ম দিতেই পারে। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ককরোচ জনতা পার্টির আন্দোলন এবং সেই আন্দোলনকে যে ডবল ইঞ্জিন স্টেট গুলো ভয় পাচ্ছে সেটা আর কোথাও গিয়ে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তার কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হয়েছিল বলে একটি ছেলে তার বাবাকে হারিয়েছে সদ্য আব্দুল নামে। তো তার পরবর্তীতে এই মুহূর্তে রাজস্থান থেকে খবর উঠে আসছে, রাজস্থানে আশুতোষ রানকা তিনি গিয়েছিলেন এবং আশুতোষ রানকা সেখানে যখন যান অবশ্যই সেখানে একদম সামনে পড়তে হয়, একটা রীতিমতন সরাসরি দুষ্কৃতীদের সামনে পড়তে হয়। এবং আশুতোষ রানকা আমরা যে ছবিটা উঠে এসেছে, যে ছবিটা শেয়ার করেছেন, সেখানে কিন্তু তাদের উপর পাথর চার্জ করা হয় এবং তারা কোনো মতে প্রাণ বাঁচিয়ে ফিরে আসেন সেখান থেকে। গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট এবং অবশ্যই বলা হচ্ছে যে সেখানকার লোকাল মানুষজন তারা নাকি অ্যাটাক করেছিলেন, কিন্তু আশুতোষ রানকা বা ককরোচ জনতা পার্টির বক্তব্য অনুযায়ী এটা সম্পূর্ণভাবে বিজেপির দ্বারা প্ল্যান্ড ওয়েতে করা হয়েছে। এবং স্কুল বাঁচাও, এটাই তো বর্তমানে ভারতীয় জনতা পার্টির এগেনস্টে দাঁড়িয়ে বা সরকারের এগেনস্টে দাঁড়িয়ে তাদের একটা আন্দোলন। এবং ককরোচ জনতা পার্টি যেটা করতে চাইছে যে প্রত্যেকটা স্কুল বুনিয়াদী শিক্ষা, তারা বলেছিল তারা শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবে এবং বুনিয়াদী শিক্ষার জায়গাটা হচ্ছে সরকারি স্কুল। তো সরকারি স্কুলের যে প্রেক্ষিত গুলো সেখানে আমরা কখনো দেখতে পাচ্ছি অভিজিৎ দীপকে যাচ্ছেন, কখনো আশুতোষ রানকা যাচ্ছেন, কখনো সৌরভ দাস যাচ্ছেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই রাজস্থানে যেখান থেকে আশুতোষ রানকা আসেন, তার নিজের বাড়ি সেখানে, তো সেখানে রামপুরা, তামারপুরা এই সমস্ত জায়গায় তিনি যান এবং সেখানে গরুদের যে থাকার জায়গা সেখানে একদম ছাত্রছাত্রীদেরকে পড়ানো হচ্ছে তেমন একটা অভিযোগ উঠে আসে বলে তিনি স্কুল পরিদর্শনে যান। যেখানে স্কুল হওয়ার কথা সেই জায়গাটা দখল হয়ে গিয়েছে এবং যেখানে গরু মোষ পালন হওয়ার কথা সেখানে ছাত্রছাত্রীরা বসে পড়াশোনা করছে, এরকম একটা অভিযোগ পেয়ে তিনি যান। কিন্তু যাওয়ার মুখেই আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা একদম সাধারণভাবে কিন্তু তিনি যাচ্ছেন, তার কয়েকজন ফলোয়ারদেরকে নিয়ে তিনি এগোচ্ছেন, কিন্তু তাদের হাতে কোনো রকম কোনো অস্ত্রশস্ত্র নেই, তাদের হাতে কোনো রকম পোস্টার নেই, তারা শুধু স্কুল পরিদর্শনে যাচ্ছেন। কিন্তু সেখানেই একদম সামনে থেকে এগিয়ে আসেন বেশ কিছু মানুষজন এবং যারা কিন্তু একদম ক্যামেরার সামনেই সেগুলো করতে থাকেন। ক্যামেরা বলতে সেখানকার লোকাল ইউটিউবার হতে পারে, লোকাল মিডিয়া হতে পারে, অনেকেই উপস্থিত ছিলেন এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ধরনের খবরগুলো কিন্তু টেলিকাস্ট করা হয় এবং বহু ইউটিউবার, সাংবাদিক তারা কিন্তু রাস্তায় আজকাল খবর এইভাবে একদম আমরা দেখতে পাই, একটা ট্রাইপডের মাধ্যমে, একটা মোবাইলের মাধ্যমে তারা কিন্তু রাস্তায় নিয়ে বেরিয়ে পড়েন এবং তারা খবর সম্প্রচার করেন। তো তাদের সামনেই সরাসরি এইভাবে দুটো কনফ্রন্টেশন হয়ে যায় এবং কনফ্রন্টেশন বলতে একদম চড়াও হয়, ককরোচ জনতা পার্টির উপর চড়াও হয় সরাসরি এই ভারতীয় জনতা পার্টির যারা অভিযোগ করছেন ককরোচ জনতা পার্টির আশুতোষ রানকা তারা, এবং সরাসরি কিন্তু পুলিশকে কোন রকম ভূমিকা নিতে সেখানে দেখা যায়নি, এই বিষয়টা উঠে আসছে। এবং পুলিশ কে উদ্দেশ্য করে আশুতোষ রানকা যেটা বলছেন খুব গুরুত্বপূর্ণ, তিনি বলছেন all this while Rajasthan police was absent, this after everyone from DCP to local SHO was pre-informed, আমাদেরকে মারার চেষ্টা করা হয়েছিল এইভাবে একটা কনস্পিরেসি করে। অর্থাৎ সরাসরি পুলিশকে আমরা আগে থেকে বলে দিয়েছিলাম সেটা ডিসিপি হতে পারে এবং তার সঙ্গে লোকাল যে এসএইচও সবাইকে আমরা জানিয়ে গিয়েছিলাম যে আমরা সেখানে যাচ্ছি স্কুল পরিদর্শন করতে,
কিন্তু তার পরবর্তীতেও আমাদেরকে এইভাবে মারার চেষ্টা করা হয়েছে। আপনারা বোঝার চেষ্টা করুন যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সরকার যেখানে চলছে, ডবল ইঞ্জিন সরকার, সেখানকার পুলিশ কেন এই ধরনের অ্যাকশন নেবে, যে তাদের বিরুদ্ধে কথা উঠবে, এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। পুলিশের তো সেখানে চটজলদি পৌঁছে যাওয়া উচিত ছিল, এবং এই যখন প্রি ইনফর্ম করে গিয়েছে আশুতোষ রানকা, তখন তো আশুতোষ রানকাদের সঙ্গে একজন বা দুজন অন্তত পুলিশ অফিসিয়াল তাদের থাকা উচিত ছিল, একদম আর্মড পুলিশ, কিন্তু সেটা কিন্তু দেখা যায়নি। এবং সেই ভিডিওগুলো সামনে আসতেই কিন্তু হইচই পড়ে গিয়েছে ডবল ইঞ্জিন স্টেটকে নিয়ে। তার মূল যে জায়গাটা, কেন এই মুহূর্তে রাজস্থান এতটা চর্চার কেন্দ্রবিন্দুতে, তার কারণ ককরোচ জনতা পার্টি এবং আশুতোষ রানকা প্রথম থেকেই কিন্তু রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের চার্জ এনেছেন, অভিযোগ এনেছেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই বিষয়টা নিয়ে বেশ খানিকটা কিন্তু চাপ তৈরি হয়েছিল, যখন একদম ককরোচ জনতা পার্টির আন্দোলনে মদন দিলাওয়ারের বিরুদ্ধে একটা স্কুলের মধ্যে গিয়ে 5 ঘন্টা ধর্নায় বসে পড়েছিলেন আশুতোষ রানকা, এবং সেখান থেকে কিন্তু সম্পূর্ণ যে আন্দোলনটা, সেই আন্দোলনটা তৈরি হয়। এবং এই মদন দিলাওয়ারকে নিয়ে কিন্তু কংগ্রেসের মধ্যে একটা অবশ্যই উত্তেজনা তৈরি হয়েছে, এবং সেটা কিন্তু বিধানসভার বাইরে কংগ্রেস লাগাতার সেটাকে নিয়ে প্রোটেস্ট করছে, ধর্ণা করছে, এবং অবশ্যই সরাসরি আমরা যেটা দেখতে পেয়েছি, বিধানসভার বাইরে কংগ্রেসের এমএলএরা তারা মদন দিলাওয়ারকে একদম সরাসরি আরএসএস এর এজেন্ট বলে কিন্তু আখ্যায়িত করেছেন, এবং তারা এই ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, তার ওপর যে একদম আমরা দেখতে পেয়েছি যে গুন্ডা মহল, রীতিমতন পাথর ছোড়া হলো, তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো সেখান থেকে, সেটাকে নিয়েও তারা নিন্দা করেছেন। कह रहा हूं ये लोगों ने नहीं, बीजेपी ने पीटा होगा। लोग क्यों पीटेंगे किसी को भी? लोगों के लिए तो तालेबंदी की गई है। जो इनकी खामियां दिखाता है उसको कानून से निकाल करके उनको अंदर नहीं प्रवेश दे। ये देखो, नाथूराम गोडसे की पार्टी है, ये उनके विचारधारा को मानने वाले लोग हैं। ये तानाशाही सरकार है, और तानाशाही कर करके, जैसे अंग्रेजों ने तानाशाही की थी वैसे ही तानाशाही कर रहे हैं। अंग्रेजों ने भी ऐसी पाबंदियां लगाई थी, ऐसे ही जुल्म ढाए थे, लेकिन कांग्रेस पार्टी के महान महापुरुष, उन्होंने अपने बलिदान दे करके फांसी के फंदे पे चढ़ गए, लेकिन देश को आजाद कराया। आज हम भी इस राजस्थान को आजाद कराएंगे, चाहे फांसी लग जाए, क्या फर्क पड़ता है? शिक्षा व्यवस्था का पलटा बैठा दिया। शिक्षा मंत्री अपने विवेक से काम नहीं करते हैं। मदन दिलावर बदतमीज और राजनीतिक व्यवस्था निकालने वाला, अनर्गल बयानबाजी करने वाला एक आरएसएस का एजेंट के रूप में काम कर रहा है। जो आरएसएस नफरत फैलाने का काम करता है, वो पूरी सरकार के लिए मदन दिलावर नफरत फैलाने का काम कर रहा है। আপনারা সম্পূর্ণ রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে এই মুহূর্তে ককরোচ জনতা পার্টির যে আন্দোলনটা, সেটা যে অনেকটা বড় একটা প্রেক্ষিত তৈরি করেছে, সেটা যে কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টি তারা বেশ খানিকটা গ্রহণ করতে পারছে না, তারা খুব একটা কমফোর্টেবল নয় সেটাকে নিয়ে, সেটা কিন্তু সরাসরি বোঝা গেল, এবং সেটা বিভিন্ন ডবল ইঞ্জিন স্টেটের ক্ষেত্রেই একই ধরনের কিন্তু ছবি দেখা গেল। সম্পূর্ণ রিপোর্টটা রাখলাম আপনাদের সামনে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, জয়েন বাটন ক্লিক করে মেম্বারশিপ গ্রহণ করতে পারেন। ধন্যবাদ।